এসএম হিস্ট্রি হবে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমাদের দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর ইতিহাস বিষয়ে আলোচনার প্রথম দিন। তো এই প্রথম দিনের আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদের সঙ্গে কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করে নিতে চাই। প্রথমত, আমরা এই যে আলোচনা, এই ইতিহাসের বিষয়বস্তুর আলোচনা যখন করব, তখন এমনভাবে আলোচনা করার একটা চেষ্টা করব যাতে একই সঙ্গে তোমাদের দশম শ্রেণীর অর্থাৎ ক্লাস 10-এর ক্লাসের বিভিন্ন পরীক্ষার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের একটা পূর্ণ প্রস্তুতি নেওয়া যায়। আর দ্বিতীয়ত, শুধুমাত্র ক্লাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমরা আলোচনাটিকে এমনভাবে এগিয়ে নিয়ে যাব যাতে করে ভবিষ্যতে অর্থাৎ পরবর্তীকালে তোমরা যখন বড় হয়ে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবে, অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষায় যখন তোমরা যাবে, সেখানে যাতে তোমাদের অনেকটাই সুবিধা হয় এই আলোচনা থেকে, অর্থাৎ এই দশম শ্রেণীর আলোচনা থেকে, সে বিষয়েও আমরা নজর রাখব। কারণ এই নবম এবং দশম শ্রেণীর যে ইতিহাসের পাঠ্য বই রয়েছে বা ইতিহাসের সিলেবাস রয়েছে, সেই সিলেবাস থেকেই কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রচুর প্রশ্নপত্র অবশ্যই আসে। এবং এখন থেকে তোমরা যদি এই প্রস্তুতিটা শুরু করে দাও, তাহলে ভবিষ্যতে তোমাদের অনেকটাই উপকারে লাগবে বলে আমার অন্তত মনে হয়। এবং আমরা যে আলোচনা করব তাতে হয়তো আমরা সিলেবাসের বাইরে অর্থাৎ সিলেবাস বহির্ভূত কিছু বিষয়ে অনেক সময় আলোচনা করতে পারি, যাতে করে এই আলোচনার মধ্যে কোনো ফাঁক ফোকর বা গ্যাপ থেকে না যায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে হঠাৎ করে শুরু করা হয়ে যায়, তখন মনে হয় যেন কোথায় একটা গ্যাপ থেকে গেল, এবং এই গ্যাপটা যাতে না থাকে, অর্থাৎ বোঝার যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেজন্য আমরা অবশ্যই বিস্তারিত একটু আলোচনাই করব। তাতে হয়তো তোমাদের সময় একটু বেশি লাগবে বা একটু বেশি পড়াশোনা করতে হতেও পারে, কিন্তু বোঝার ক্ষেত্রে হয়তো অনেকটাই সুবিধা হবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান, ব্যবহারের পদ্ধতি, এই সম্পর্কে। এই সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই দেখো কি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান, ব্যবহারের পদ্ধতি। অর্থাৎ এখানে মূল যে বিষয় সেটা হচ্ছে ঐতিহাসিক উপাদান। তা আমরা প্রথমেই তাহলে জেনে নিই ইতিহাসের উপাদান কাকে বলে, যদিও সেটা হয়তো তোমাদের পাঠ্য বইয়ে তেমন ভাবে নেই, তবুও আমাদের আলোচনার বোঝার সুবিধার্থে আমরা সেখান থেকেই শুরু করব। তাহলে জেনে নেওয়া যাক ইতিহাসের উপাদান বা ঐতিহাসিক উপাদান। ঐতিহাসিক উপাদান কাকে বলে, অর্থাৎ ঐতিহাসিক উপাদান বলতে তোমরা কি বোঝো সেটা এখানে জেনে নিতে চাই। ঐতিহাসিক উপাদান বা ইতিহাসের উপাদান যে সমস্ত তথ্যের ভিত্তিতে ঐতিহাসিকেরা ইতিহাস রচনা করে থাকেন, অর্থাৎ যে সমস্ত তথ্যগুলির উপর নির্ভর করে ইতিহাস রচনা করা হয়, সেই সমস্ত তথ্যগুলিকেই বলা হয় ঐতিহাসিক উপাদান। এটা অত্যন্ত সংক্ষেপে বলা হলো, আর একটু বিস্তারিত করে বলা যেতে পারে, তবে প্রয়োজন হয়তো অতটা নেই। যাই হোক, তাহলে আমরা লিখে নিতে পারি বিষয়টা। যেমন যে সমস্ত তথ্যের উপরে উপর ভিত্তি করে ইতিহাস রচনা করা হয়, সেই সমস্ত তথ্যগুলিকে কি বলা হয়, ইতিহাসের উপাদান বা ঐতিহাসিক উপাদান বলা হয়। ঐতিহাসিক উপাদান বলা হয়। এই হচ্ছে ঐতিহাসিক উপাদান। এখন আমরা দেখে নেব এই ঐতিহাসিক উপাদান কত ভাগে বিভক্ত, অর্থাৎ ঐতিহাসিক উপাদানকে কটি ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা ভাগগুলো একটু দেখে নিই।
ঐতিহাসিক উপাদান, অর্থাৎ উপাদানগুলি আমি লিখছি উপাদান। এই ঐতিহাসিক উপাদানকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। কটা ভাগে? দুটো। তোমরা হয়তো আগের ক্লাসে পড়েছো ঐতিহাসিক উপাদান সম্পর্কে এবং সেগুলি নিয়ে আলোচনা হয়েছে। এখন আমরা দেখে নেব সেই পুরনো আলোচনা। ঐতিহাসিক উপাদান মূলত দুটো ভাগে বিভক্ত। একটা ভাগ হচ্ছে সাহিত্যিক উপাদান, সাহিত্যিক উপাদান। আরেকটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান। এই সাহিত্যিক উপাদানগুলি আবার দুটো ভাগে বিভক্ত। কি কি দেখে নাও। সাহিত্যিক উপাদান, এই সাহিত্যিক উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কিছু কিছু সাহিত্য অর্থাৎ দেশীয় বা দেশের জনগণ বা দেশের সাহিত্যকাররা রচনা করে থাকেন। যে সমস্ত সাহিত্যগুলি আমাদের দেশের জনগণের দ্বারা রচিত বা দেশের যে সমস্ত সাহিত্যগুলি রয়েছে সেগুলিকে আমরা বলতে পারি দেশীয় সাহিত্য। তাহলে সেটাকে আমরা দেশীয় এবং বিদেশি, দেশীয় সাহিত্য। আর দ্বিতীয় ভাগটি হচ্ছে বৈদেশিক সাহিত্য, বৈদেশিক সাহিত্য। ঠিক সেইভাবে প্রত্নতত্ত্বগুলিকেও অনেকগুলি ভাগে ভাগ করা যায়। এই হোক একটু লিখে নিচ্ছি। যদিও প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আমাদের আধুনিক ভারতবর্ষের ইতিহাস বা আধুনিক ভারতের ইতিহাসে বা আধুনিক ইতিহাসে তেমন নেই, তবে এগুলো থাকতে পারে কি লিপি। 2 নম্বরে আমরা মুদ্রার কথা বলতে পারি। 3 নম্বরে স্থাপত্য ভাস্কর্য বলতে পারি, স্থাপত্য ভাস্কর্য। এই যে দেশীয় এবং বৈদেশিক সাহিত্য রয়েছে, এই দেশীয় এবং বৈদেশিক দুটো সাহিত্য মিলিয়ে হচ্ছে সাহিত্যিক উপাদান। আর এই সাহিত্যিক উপাদানের মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে অর্থাৎ সাহিত্যিক উপাদানের অন্তর্ভুক্ত যা রয়েছে সেই সমস্ত উপাদানগুলি তোমাদের এই আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসাবে আলোচনা করা হয়েছে। মানে সেগুলো হচ্ছে একে একে করে আলোচনা করতে পারি, বা এটা কক্ষ দিয়েছি তাহলে এটাকে 1-2 করে নিয়ে আলোচনা করে নিতে পারি। 1 নম্বরে সরকারি নথি, সরকারি নথিপত্র, নথিপত্র। 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে রয়েছে আত্মজীবনী ও স্মৃতিশাস্ত্র। 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বরে আমরা ঐতিহাসিক গ্রন্থটাকেও রাখতে পারি। 3 নম্বরে ঐতিহাসিক গ্রন্থ এবং 4 নম্বরে আমরা লিখে নিতে পারি পত্র পত্রিকা, পত্র পত্রিকা। এ হচ্ছে সাহিত্যিক উপাদানের অন্তর্ভুক্ত উপাদানগুলি। সরকারি নথিপত্র, আত্মজীবনী ও স্মৃতিশাস্ত্র এবং তার সঙ্গে সঙ্গে 3 নম্বরে রয়েছে ঐতিহাসিক গ্রন্থ, 4 নম্বরে রয়েছে পত্র পত্রিকা। এই 4টি মিলেই সাহিত্যিক উপাদান। আর এই যে সাহিত্যিক উপাদানগুলি রয়েছে এই উপাদানের উপরে নির্ভর করেই ভারতবর্ষের আধুনিক ইতিহাস অর্থাৎ আধুনিক ভারতবর্ষের ইতিহাসে রচনা করা হয়ে থাকে। তোমাদের পাঠ্যবশে বা পাঠ্য বইয়ে এই বিষয়গুলি রয়েছে। আমরা এই বিষয়গুলিকে একে একে একটু একটু করে আলোচনা করে নেব। দেখো তাহলে কিভাবে আলোচনা করবো, শুরুটা করছি। আমরা আগেই বলেছি যে আমাদের বোঝার সুবিধার্থে আমরা সিলেবাস বহির্ভূত অর্থাৎ সিলেবাসে নেই এমন কিছু বিষয় নিয়েও হয়তো আলোচনা করব। তোমাদের হয়তো সেটা একটু ভারী লাগতে পারে, তবে বুঝতে কিন্তু অবশ্যই সুবিধা হবে। এই যে সাহিত্যিক উপাদান, এই সাহিত্যিক উপাদানগুলি
দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেশীয় সাহিত্য আর একটা হচ্ছে বৈদেশিক সাহিত্য। দেশীয় সাহিত্য বলতে দেশের রচনা এবং বৈদেশিক সাহিত্য বলতে বিদেশি কোনো ব্যক্তির দ্বারা রচিত গ্রন্থ বা বৈদেশিক গ্রন্থসমূহ। দেশীয় যে সাহিত্যগুলি রয়েছে সেই সাহিত্যগুলির মধ্যে প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসাবে যেটা বিবেচিত হয় সেটা হচ্ছে রাজতরঙ্গিনী। কি বললাম? সেটা হচ্ছে রাজতরঙ্গিনী। এটা কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষায় এসে থাকে যে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি। তাহলে কি বললাম? ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হচ্ছে রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী। এই রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কলহন। কলহন কে ছিলেন? না, কলহন ছিলেন কাশ্মীরের একজন হিন্দু পণ্ডিত। এবং এই গ্রন্থটির বিষয়বস্তু কি? এই গ্রন্থটির বিষয়বস্তু হচ্ছে কাশ্মীরের ইতিহাস। সপ্তম থেকে দ্বাদশ শতকের কাশ্মীরের যে ইতিহাস, অর্থাৎ কাশ্মীরের যে ঐতিহাসিক ঘটনাবলী, তার বিবরণ পাওয়া যায় এই রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে। তাই রাজতরঙ্গিনী গ্রন্থটিকে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ বলা হয়ে থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ভারতবর্ষের আরো অনেক প্রাচীন সাহিত্য বা মহাকাব্য কাব্যগ্রন্থ রয়েছে, সেগুলিকে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ না বলে কেন রাজতরঙ্গিনীকে ঐতিহাসিক গ্রন্থ হিসাবে বেছে নেওয়া হলো? এর কারণ হচ্ছে আর যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে, যেমন ভারতের প্রাচীনতম যে গ্রন্থ সেটি হচ্ছে ঋগ্বেদ, তাছাড়াও রয়েছে রামায়ণ এবং মহাভারত, এবং সেখানে বহু ঐতিহাসিক বিষয় আলোচনা করা হয়েছে। কিন্তু তথাপি এই যে সমস্ত কাব্যগ্রন্থগুলি বা ঋগ্বেদের কথা আমরা বললাম, সেই সমস্ত গ্রন্থে কিন্তু শুধুমাত্র ঐতিহাসিক বিষয়গুলি আলোচনা করা নেই। সেখানে ঐতিহাসিক বিষয়ের সঙ্গে সঙ্গে ধর্মনীতি, নীতিশিক্ষা এবং আরো নানা বিষয় সেখানে আলোচনা করা হয়েছে। আর ঐতিহাসিক গ্রন্থ তাকেই বলা হবে যে গ্রন্থে ইতিহাসের নিয়ম মেনে ধারাবাহিকভাবে অতীতের ঘটনাবলী আলোচনা করা হয়ে থাকে। এক্ষেত্রে ঋগ্বেদ, রামায়ণ এবং মহাভারতে কিন্তু সেই নিয়মগুলি মানা হয়নি। এই কারণে এই গ্রন্থগুলিকে, অর্থাৎ ঋগ্বেদ, রামায়ণ, মহাভারত এবং তার সঙ্গে সঙ্গে আরো যে সমস্ত গ্রন্থগুলি সেই সময় রচিত হয়েছিল, সেগুলিকে ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। কিন্তু কলহনের যে রাজতরঙ্গিনী রয়েছে সেই গ্রন্থটিতে সপ্তম থেকে দ্বাদশ শতকে কাশ্মীরের একটা ধারাবাহিক ইতিহাসের ঘটনাগুলিকে আলোচনা করা হয়েছে। তাই এটিকে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছ। আর বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমরা হয়তো পরবর্তীতে সে বিষয়গুলো একটু পরিষ্কার করার চেষ্টা করব। তারপরে দেখে নাও বৈদেশিক সাহিত্য। এই যে বৈদেশিক সাহিত্য রয়েছে, সেই বৈদেশিক সাহিত্যগুলি বিদেশিরা যেহেতু রচনা করেন, তাই তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের দেশে না এসেই কিন্তু মুখের কথা শুনে বা কোনো জায়গা থেকে তথ্য জোগাড় করে তারা সেই গ্রন্থগুলি অনেক ক্ষেত্রে রচনা করে থাকেন। আবার কেউ কেউ ভারতবর্ষে এসে ভারতবর্ষ সম্পর্কে জেনে তাদের তথ্যগুলি বইয়ে তুলে ধরেছেন। আমরা হেরোডোটাসের কথা বলতে পারি। তোমরা জানো যে গ্রিক ঐতিহাসিক ছিলেন হেরোডোটাস এবং তাকে ইতিহাসের জনক বলা হয়ে থাকে। এই হেরোডোটাসের যে গ্রন্থ দ্য হিস্ট্রিজ, তাতেই প্রথম ভারতের কথা বলা হয়েছিল। তাই প্রথম বৈদেশিক গ্রন্থ হিসাবে এই হেরোডোটাসের গ্রন্থ দ্য হিস্ট্রিজকে ধরে নেওয়া হয়, যেখানে প্রথম ভারতবর্ষের কথা উল্লেখ আছে। তাহলে আমরা দুটো ছোট ছোট প্রশ্নের আলোচনা ইতিমধ্যেই করে নিয়েছি। আশা করি তোমাদের আলোচনা মনে থাকবে। প্রশ্ন দুটি কি? না, ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ কোনটি এবং তার রচয়িতাকে? সেই ঐতিহাসিক গ্রন্থে বিষয়বস্তু কি এবং কোন সময়ের ইতিহাস তা থেকে জানা যায়? দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় হচ্ছে ভারতের প্রথম একটা বৈদেশিক গ্রন্থ যেখানে ভারতের নাম উল্লেখ করা আছে, সেই গ্রন্থটির নাম কি? অর্থাৎ প্রথম কোন বৈদেশিক গ্রন্থে ভারতের নাম উল্লেখ করা আছে? হেরোডোটাস তার গ্রন্থে ভারতের সিন্ধু অঞ্চলের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন এবং তিনি এই সিন্ধু অঞ্চলটিকে পৃথিবীর একেবারে প্রান্ত দেশ বলে উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখে নেব ঠিক প্রত্নতাত্ত্বিক উপাদানের একটু কথা। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করে নিয়েছি এবং এই উপাদানগুলিকে আমরা খুব একটা গুরুত্ব সহকারে এই অধ্যায়ে আলোচনা বা আধুনিক ভারতের ইতিহাসে আলোচনা করব না। তার কারণ হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে আধুনিক ভারত যখন আলোচনা করতে যাব তখন দেখব যে আধুনিক ভারতের ইতিহাসের ক্ষেত্রে এই লিখিত উপাদান অর্থাৎ সাহিত্যিক উপাদানগুলির প্রাচুর্যতা রয়েছে
এবং সেখানে যেহেতু তথ্যের কোনো অভাব নেই, তাই আর কষ্ট করে ওই প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে গবেষণা করে তথ্য বার করার প্রয়োজনটা হয় না। স্বাভাবিকভাবে আধুনিক ভারতের ইতিহাস রচনা করতে গিয়ে আমরা সাহিত্যিক উপাদান বা এই প্রথম শ্রেণীর উপাদানগুলির উপরেই একটু বেশি জোর দিয়ে থাকি। তবে কি প্রত্নতাত্ত্বিক উপাদানের ব্যবহার হয় না? না, হয়ে থাকে। এই প্রত্নতাত্ত্বিক উপাদানের ব্যবহার প্রয়োজন হয় যদি দেখা যায় যে সাহিত্যিক উপাদান থেকে তেমন কোনো তথ্য কোনো একটা বিষয় সম্পর্কে নেই, তখন আমরা সেখানে প্রত্নতাত্ত্বিক উপাদানের ক্ষেত্রেও যেতে পারি। তবে আধুনিক ভারতের যেহেতু ইতিহাস, তাই আধুনিক ভারতের ইতিহাসে এমন কোনো বিষয়বস্তু সাধারণভাবে নেই বললেই চলে যেখানে লিখিত ইতিহাস বা লিখিত তথ্য নেই। যাই হোক, আমরা দেখে নেব এই যে প্রত্নতাত্ত্বিক উপাদান এবং সাহিত্যিক উপাদান, এই দুটো উপাদান ঠিক কোথায় কোথায় রাখা হয় এবং কোথায় রাখা হয় এই নিয়ে কিন্তু তোমাদের ক্লাসে এবং মাধ্যমিকে অনেক সময় প্রশ্ন এসেছে। সাহিত্যিক উপাদানগুলি যেখানে সংরক্ষণ করা হয় বা যেখানে রাখা হয় সেগুলিকে বলা হয় মহাফেজখানা বা আর্কাইভ। এই মহাফেজখানাগুলি দুটো ভাগে বিভক্ত। কেন্দ্রীয় মহাফেজখানা, দিল্লিতে যেমন কেন্দ্রীয় মহাফেজখানা রয়েছে, ঠিক সেরকম রাজ্যগুলিতেও কিন্তু একটা একটা করে মহাফেজখানা রয়েছে। আর এই যে প্রত্নতাত্ত্বিক উপাদান, এই প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি সংরক্ষণ কে করে? প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি কিন্তু সংরক্ষণ করার জন্য রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ, অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এই যে পুরাতত্ত্ব বিভাগ, সেটা আমরা একটু লিখে নিতে পারি যে কোথায় রাখা হয়। না, ভারতীয় বা পুরাতত্ত্ব শুধু লিখতে পারি, পুরাতত্ত্ব তত্ত্ব বিভাগ। এই পুরাতত্ত্ব বিভাগ প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি সংরক্ষণ করা এবং সেগুলি সম্পর্কে গবেষণা করার দায়িত্বে রয়েছে। এবং এই পুরাতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। এবং এই যে পুরাতত্ত্ব বিভাগ, সেই পুরাতত্ত্ব বিভাগ বা ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের প্রথম মহাপরিচালক ছিলেন আলেকজান্ডার কানিংহাম। এই নামটা তোমরা মনে রাখবে, এটা বারবার প্রশ্নে আসে। আলেকজান্ডার কানিংহাম। এই আলেকজান্ডার কানিংহামকে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের জনক বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? আলেকজান্ডার কানিংহামকে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের জনক বলা হয়ে থাকে। তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম যে ভারতবর্ষের পুরাতত্ত্ব বিভাগের জনক কাকে বলা হয়, ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ঠিক কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এবং ভারতীয় প্রত্নতত্ত্বগুলি সংরক্ষণ এবং গবেষণার দায়িত্বে কে রয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমরা সাহিত্যিক উপাদান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো জেনে নিয়েছি। এরপরে আমরা দেখে নেব যে তোমাদের এই যে সিলেবাসের অংশটি রয়েছে, অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান ব্যবহারের পদ্ধতি, সেই অধ্যায়টির ওই অংশটুকু থেকে অনেক সময় প্রশ্ন এসে থাকে। 4 নম্বরের প্রশ্ন একটা এসে থাকে যে ভারতের অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি কি কি। তখন আমরা কিভাবে উত্তরটা দেবো সেটা একটু দেখে নিতে পারো। তখন আমরা এই 4টি উপাদানের কথা বলবো। একটা হচ্ছে সরকারি নথিপত্র, 2 নম্বর হচ্ছে আত্মজীবনী স্মৃতিকথা, 3 নম্বর হচ্ছে ঐতিহাসিক গ্রন্থ, এবং 4 নম্বর হচ্ছে পত্র পত্রিকা। এই পয়েন্টগুলো আলোচনা করার সঙ্গে সঙ্গে, এই 4টি পয়েন্টের কথা বলার সঙ্গে সঙ্গে, তার সঙ্গে সঙ্গে একটু করে অর্থাৎ বিস্তারিত এই সরকারি নথিপত্রগুলির মধ্যে কি কি রয়েছে, আত্মজীবনী এবং স্মৃতিশাস্ত্রগুলি দু চারটির নাম আমরা বলে নিতে পারি। তার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক গ্রন্থ এবং পত্র পত্রিকার কিছু নাম। যেমন ধরো সরকারি নথিপত্র, এই সরকারি নথিপত্রতে থাকে সরকারের প্রতিবেদন, সরকারের বিভিন্ন দপ্তরের যে রিপোর্ট সেগুলি, পুলিশ এবং গোয়েন্দা বিভাগের বিভিন্ন রিপোর্ট, চিঠিপত্র ইত্যাদি, এবং সরকারি চিঠিপত্র বিভিন্ন দপ্তরে। তারপরে রয়েছে আত্মজীবনী এবং স্মৃতিশাস্ত্র। আত্মজীবনী কি না, আত্মজীবনী হচ্ছে ভারতবর্ষ তথা সারা বিশ্বের মনীষীরা তাদের নিজের জীবনীর কথা বই লিখে গেছেন, তাকেই আমরা সাধারণত আত্মজীবনী বলে থাকি। তবে সেই সমস্ত আত্মজীবনীগুলি তখনই ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার হবে যখন সেখানে ঐতিহাসিক কিছু তথ্য থাকবে বা ইতিহাস রচনার মতো কিছু তথ্য তাদের থাকবে। ঠিক সেরকম কিছু এই আত্মজীবনীর কথা আমরা বলতে পারি, যেমন মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরু তাদের আত্মজীবনী, তাছাড়াও সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতা, বিপিনচন্দ্র পালের 70 বছর, এবং তার সঙ্গে সঙ্গে আরো বহু আত্মজীবনী রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করে নিতেই পারি। তাছাড়া আরেকটা 3 নম্বর পয়েন্টে রয়েছে কি, আচ্ছা, তার 2 নম্বর পয়েন্টে আরো কিছু বিষয় রয়েছে, স্মৃতিশাস্ত্র। এই স্মৃতিশাস্ত্র অর্থাৎ বিভিন্ন সময়ে মানুষ তার স্মৃতিচারণ করে থাকেন এবং সেগুলি তারা নানা রকম বা নানা বইয়ে লিপিবদ্ধ করে থাকেন।
ঠিক সেই রকম ভারতীয় যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন, সেই স্বাধীনতা সংগ্রামীরা তাদের জীবনের বিভিন্ন স্মৃতির কথা বিভিন্ন পাতায় বিভিন্ন সময়ে লিখে গেছেন। সেরকম বহু বিপ্লবী রয়েছেন যারা তাদের স্মৃতিশাস্ত্র লিখে গেছেন এবং সেখান থেকে ইতিহাসের উপাদান হিসাবে অনেক ঐতিহাসিক তথ্য সংগ্রহ করে থাকেন। আমরা তারপরেরটা দেখে নেব। তারপরে হচ্ছে ঐতিহাসিক গ্রন্থ। এবং এই যে ঐতিহাসিক গ্রন্থ রয়েছে, এই ঐতিহাসিক গ্রন্থগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ঐতিহাসিক যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থ থেকেও আবার কিন্তু পরবর্তীকালের ইতিহাস জানার জন্য বা ইতিহাস রচনার জন্য গুরুত্বপূর্ণ। যেমন সেই সমস্ত ঐতিহাসিক গ্রন্থগুলির মধ্যে আমরা উল্লেখ করতে পারি ভারতবর্ষের বিভিন্ন বিখ্যাত বিখ্যাত সব ঐতিহাসিকরা রয়েছেন, যেমন বিপিনচন্দ্র রয়েছেন। এবং সেই বিপিনচন্দ্রের যে একটা ঐতিহাসিক গ্রন্থ, সেই গ্রন্থটির কথা আমরা বলতেই পারি ইন্ডিয়ান স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। তাছাড়াও আমরা বলে নিতে পারি যে রামচন্দ্র গুহ, সেই রামচন্দ্র গুহর নাম আমরা করতে পারি। রামচন্দ্র গুহর যে ঐতিহাসিক গ্রন্থ রয়েছে তা হচ্ছে ইন্ডিয়া আফটার গান্ধীজি, খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। সেই গ্রন্থ থেকেও কিন্তু আমরা এই ঐতিহাসিক বা ইতিহাস রচনার বিভিন্ন উপাদান পেয়ে থাকি। এরপরে আমরা দেখে নেব বিভিন্ন পত্র পত্রিকা। বিভিন্ন পত্র পত্রিকা বর্তমানেও বিভিন্ন পত্র পত্রিকা রয়েছে যেগুলি থেকে আমরা নানা তথ্য সংগ্রহ করে থাকি। ঠিক আধুনিক ভারতবর্ষের ইতিহাস রচনার ক্ষেত্রে তাহলে স্বাভাবিকভাবেই সেই সমস্ত পত্র পত্রিকাগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম যখন চলছিল সেই সময়ে কিন্তু বিভিন্ন পত্র পত্রিকায় তাদের যে তথ্যগুলি তারা পরিবেশন করতো আর কি, ওই পত্র পত্রিকাগুলি সেই সমস্ত তথ্যগুলি নিয়ে বা সেই সমস্ত তথ্যের ভিত্তিতে ঐতিহাসিকেরা তাদের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর বিবরণ দিয়ে থাকেন বা তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করে থাকেন। তাহলে এই সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করলাম। যদি 4 নম্বরের প্রশ্নে আসে তাহলে একটু একটু করে এই যে পয়েন্টগুলির ব্যাখ্যা করে নিলেই হবে। এবং তাছাড়াও আমরা পরবর্তীতে এই যে বিষয় ইয়েগুলো রয়েছে আর কি, পয়েন্টগুলো রয়েছে, যেমন সরকারি নথিপত্র, আত্মজীবন এবং স্মৃতিশাস্ত্র, তাছাড়া ঐতিহাসিক গ্রন্থ এবং পত্র পত্রিকা প্রত্যেকটিরই একটা করে বিস্তারিত আলোচনা করব। এবং সেই বিস্তারিত আলোচনার ক্ষেত্রে আমরা দেখে নেব 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের কি কি প্রশ্ন হয় এবং সেই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় সেগুলি আমরা পরবর্তীতে ক্লাসগুলিতে আলোচনা করে নেব। আর এখন দেখে নেব ঠিক এই যে এতক্ষণ পর্যন্ত যে বিষয়গুলি আলোচনা করে নিলাম সেখান থেকে ঠিক কি কি প্রশ্ন হতে পারে। তাহলে প্রথম প্রশ্ন হিসেবে আমরা বলতে পারি যে ঐতিহাসিক উপাদান কাকে বলে বা ঐতিহাসিক উপাদান বলতে কি বোঝো, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন কি হতে পারে? 2 নম্বর প্রশ্ন হতে পারে ঐতিহাসিক উপাদানকে ঠিক কতগুলি ভাগে ভাগ করা যায় এবং কি কি। 3 নম্বর প্রশ্নে আমরা কি লিখতে পারি যে প্রথম ভারতের সাহিত্যিক বা ঐতিহাসিক গ্রন্থ হিসাবে কোন গ্রন্থকে বিবেচনা করা হয়ে থাকে এবং প্রথম ভারতীয় যে ঐতিহাসিক গ্রন্থ বা প্রথম ভারতের ঐতিহাসিক গ্রন্থের নাম কি, ঐতিহাসিক গ্রন্থটির রচয়িতাকে এবং এই গ্রন্থটিতে ঠিক কোন সময়ের ইতিহাস বর্ণনা করা হয়েছে, কোন রাজ্যের ইতিহাস তা থেকে জানা যায়। এদিক থেকে যদি দেখো তাহলে প্রশ্ন হতে পারে যে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি ঠিক কোথায় সংরক্ষণ করা হয়, ভারতের পুরাতত্ত্ব বিভাগ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ভারতের পুরাতত্ত্ব বিভাগের প্রথম প্রধান মহাপরিচালক কি ছিলেন। তাছাড়াও যদি এই দিক থেকে প্রশ্ন আমরা করি তাহলে দেখে নেব যে দেশীয় যে সাহিত্যিক উপাদান, সেই দেশীয় সাহিত্যিক উপাদানগুলির মধ্যে বিভিন্ন আত্মজীবনী, স্মৃতিশাস্ত্র এবং ঐতিহাসিক গ্রন্থ পত্র পত্রিকাগুলি রয়েছে। সেই সমস্ত পত্র পত্রিকাগুলির নাম এবং তাদের সম্পাদকের নাম, সরকারি নথিপত্র হিসাবে কোন কোন বিষয়গুলি বা কোন কোন জিনিসগুলি বিবেচিত হয় সেগুলি, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন আত্মজীবনীমূলক গ্রন্থগুলি। যেমন আমরা বললাম যে সরলা দেবী চৌধুরী রানীর যে আত্মজীবনীমূলক গ্রন্থ তা হচ্ছে জীবনের ঝরাপাতা। তাহলে প্রশ্নে আসতেই পারে যে জীবনের ঝরাপাতা রচয়িতা কে। তাহলে তোমরা মোটামুটি দেখে নিলে যে প্রশ্নগুলি কি কি হতে পারে। পরবর্তীতে আমরা আলোচনা করব সরকারি নথিপত্রের গুরুত্ব এবং এই সরকারি নথিপত্র ঠিক কোন কোন বিষয়গুলি রয়েছে এবং এই নথিপত্রকে ঐতিহাসিক উপাদান হিসাবে ব্যবহার করার ক্ষেত্রে কি সীমাবদ্ধতা রয়েছে। এই বিষয়গুলি আমরা পরের কোনো ভিডিওতে আলোচনা করে নেব। আর এই আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, সঙ্গে সঙ্গে লাইক এবং কমেন্টে আমাদের জানাবে। তো যাই হোক, আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো, ধন্যবাদ।